আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব ৩১। নাসির মঞ্জিলের উঠোন জুড়ে বিস্তর এক কাঁঠাল গাছ, যার ডালপালা শাখা প্রশাখা এত বিস্তর যে বাড়িটার একাংশ জুড়েই শুধু এই গাছ। গাছে বড়সড় মূল বের হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে অনায়াসে বসতে পারবে ৪-৫ মানুষ। বড় গাছটি সদর্পণে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝ বরাবর। গাছের মোটা ঢালের সাথে উল্টো অবস্থায় ঝুলন্ত বাঁধা ৩ শয়তানের উস্তাদ। সামনে বেতের চেয়ারে হাতে ছেলাকাঠ নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে আরস। চোখে অগ্নিদৃষ্টিময় নিষ্প্রাণ কালো বলয়ের শুনশান দৃষ্টি চোখ দিয়ে নিষেধাজ্ঞা জারি করছে কোনো কিছু না বলার জন্য। নুসরাত সেসবের তোয়াক্কা করল না। আরশের চোখের কঠিন দৃষ্টির পরোয়া না করে নির্লজ্জের মতো আরশকে স্টক আউট করল। তারপর পারবাটের মতো সুর টেনে আরশকে ভেঙিয়ে গেয়ে উঠল, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে। আরশ নুসরাতের দিকে ওইভাবেই তেরা চোখে তাকিয়ে রইল। নুসরাতকে কিছুক্ষণ দেখে নিয়ে আড়ম্বরপূর্ণ শক্ত কণ্ঠে বলে উঠল, বেডরুমে চলুন নুসরাত নাসির, আপনার মন কি চাই ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। নুসরাত ঠোঁট এলিয়ে হাসল, চোখের দৃষ্টিতে নমনীয়তা। আরশের খুব পূর্ণ কণ্ঠে কোনো হেলদুল হলো না তার। আহান ঠোঁট চৌকা করে কিছু বলতে যাবে, তার আগেই সেলাকাটের শক্ত বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হওয়া টু শব্দ কানে ভেতরে ঢুকে গেল। নুসরাত খিটমিট করে হেসে উঠতেই তার পিঠে ভারী পড়ল। মুখে ফুটে ওঠা হাসি মিলিয়ে গেল নিমিষেই। ঝুলন্ত অবস্থায় থাকতে থাকতে মনে পড়ল সেদিনকার কথা, যেখানে তারা সবাই মিলে বেচারা মন্টুকে উল্টো করে বেঁধে রেখেছিল গাছের সাথে। দুঃখে নাকের ডগা পিটপিট করে উঠল। ভেতরে ভেতরে মর্মাহত হয়ে নুসরাত ডেকে উঠল করুণ সুরে, আরশ ভাই। আরশ উত্তর দিল না নুসরাতের ডাকের, শুধু এগিয়ে আসলো তার দুদিকে ২ পা। নুসরাত বলে উঠল, নাক পরিষ্কার করব। আরশ পকেট হাতড়ে টিস্যু বের করে নুসরাতের হাতে ধরিয়ে দিতে যাবে। নুসরাত চোয়াল শক্ত করে ক্রোধপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি পরন্ত বস্তুর সূত্র জানেন না? আরশ কথা বলল না। আলগোছে হাত বাড়িয়ে নুসরাতের নাকের ডগা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে দিতে যাবে। নুসরাত খুশি মনে আবার বাধা দিল, ইশারা করল আরশের কাপড়ের দিকে, বলল, আপনার কাপড় দিয়ে নাক মুছে দিন, টিস্যু দিয়ে নাক মুছলে অ্যালার্জি হয়ে যায়। আরশ নুসরাতের কথা কানেই তুলল না, টিস্যু দিয়ে চেপে নাক পরিষ্কার করে দিল। আহান আর ইরহাম চোখ উল্টে নুসরাত আর আরশের ঢং দেখল। আহান মুখ বাঁকিয়ে বলল, নিজের বাড়িতেই এইচডি মানের সিনেমা দেখা যায়, আর আমরা হলে যাই সিনেমা দেখতে। কথা শেষ করে টুট বাঁকাতেই দুপ করে আওয়াজ হলো। কারোরই বুঝতে বাকি রইল না আহানের পায়ে শক্ত ভারী পড়েছে চেলাকাঠের। নুসরাত শুধালো, আরশ ভাই আপনি পাগল হয়ে গিয়েছেন? আরশ নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে শীতল মুখে দেখল নুসরাতকে। রক্তশূন্য ফ্যাকাশে গলায় রগরগে কণ্ঠে বলল, শাট আপ নুসরাত নাসির। নুসরাত নিজেও আরশকে ভেঙিয়ে বলে উঠল, ইউ শাট আপ আরশ হেলাল। মার খাবেন আপনি, একটাও মাটিতে পড়বে না। নুসরাত মুখ বাঁকালো, মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে অলস ভঙ্গিতে মিনমিন করে বলল, আমি নুসরাত নাসির, একটা খেলে 10টা দিতে জানি। আরশ রাগে হিসিস করে উঠল। এই বিয়াদব বন্ড মহিলার মুখ বন্ধ করা তার কাছে দুর্ভেদ্য ঠেকল। চিৎকার করে বলে উঠল, শাট দ্য ফাক আপ নুসরাত নাসির। আর সে নিষ্প্রম চোখের চাহনি আর বাড়ি কাঁপানো চিৎকারে সবাই চুপ হয়ে গেল। পরের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। দক্ষিণে হাওয়া বইল মৃদু গতিতে, আলো মিয়ে গেল মাঝ আকাশে। গাড়ির হর্নের শব্দ হলো নাসের মঞ্জিলের বাইরে।
গাড়ি থেকে বের হয়ে গেট আনলক দেখতেই নাসরিন বেগমের মাথা গরম হলো তড়িৎ বেগে। বাড়ির বাহিরে অবস্থানরত অবস্থায় পা থেকে জুতো খুলে হাতে নিতে দেরি হলো না। ওখানে দাঁড়িয়ে থেকে কিভাবে উত্তম মাধ্যম দিবেন টিনটাকে ধরে তার ভাবনা চিন্তা পর্যন্ত শেষ করে নিলেন। প্রবাহ দাবদাহে হেঁটে আস্তে আস্তে জলে পড়ে কঠিন কণ্ঠে ডেকে উঠলেন, নুসরাতের বাচ্চা। নুসরাত গাছের উপর ঝুলে থেকে জবাব দিল, জি আম্মা। নাসমিন বেগমের মাথা দেখা গেল, সাথে কণ্ঠেশ্বরে উপস্থিতি বোঝা গেল কঠিনত্বে। বিয়াদবের বাচ্চা, গেট খোলা রেখে কোথায় মরেছিস? তুই জামাই এসে গেট লাগাবে? কথা শেষ করতেই দৃশ্যমান হলো নুসরাতের ব্যাটকানো মার্কা মুখ। আহানের আর ইরহামেরও একই অবস্থা মুখের। সব কটাকে এভাবে ঝুলে থাকতে দেখে হাই হাই করে উঠতে যাবেন, তার পূর্বেই নজর কাড়ল আরশ। বেতের সোফার উপর আরাম করে চোখ বুজে শুয়ে আছে সে। ছোট সেন্টার টেবিলে রাখা ছেলা কাঠ। বুঝতে দেরি হলো না, কোনো না কোনো কিছু ঘটিয়েছে। এই তিনজন মিলে চোখ পাকিয়ে রাগে হিসিস করে উঠলেন। খুবই দৃঢ় ভঙ্গিমায় রাগে ফুসফুস করে শুধালেন, কুত্তার দল, কি করেছিস সবগুলো মিলে? সবাই ঠোঁট উল্টে বোঝালো কিছুই করেনি তারা। নাসমিন বেগম একটার কথাও বিশ্বাস করলেন না। এক হাতে জায়গা করে নেওয়া জুতো জোড়া দেখিয়ে বলে উঠলেন, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। তবুও তারা অস্বীকার করলো তারা কিছুই করেনি। চোখে মুখে ফুটিয়ে তুলল অসহায়ত্ব, মর্মাহিত মনোভাব। যে কেউই দেখলে বলবে বাচ্চাগুলো ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কুটিলতা চোখের ভেতর আড়াল করে অসহায় কণ্ঠে কিছু বলতে দিবে, তার আগেই নড়ে চড়ে উঠল আরশ। চোখ খুলতেই দর্শন হলো নাসমিন বেগমের ঠোঁটে ঝুলানো হাসির বহরে রঞ্জিত মুখখানা। আরশ অবাক চোখে চেয়ে শুধালো, কখন এসেছেন মেজমা? নাসমিন বেগম খুশিতে গদগদ করে বলে উঠলেন, এই তো এক্ষুনি। আরশ কিছু বলার পূর্বেই নাসমিন বেগম বলে উঠলেন, তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না বাবা, আমি বুঝতে পারছি এরা মিলে কিছু একটা করেছে। এদের আগামী 24 ঘন্টা এভাবে বেঁধে রাখলেও আমার কোনো সমস্যা নেই। নাসমিন বেগমের কথা শুনে সবগুলো একসাথে চেঁচিয়ে উঠল, অ্যাঁ? নাসমিন বেগমের কথায় আরশ মাথা নাড়ালো। নাসমিন বেগম আর বেশি ঘাটালেন না তাদের। চোখ দিয়ে নুসরাতকে জামটা মেরে তিরস্কার ভঙ্গিতে চলে গেলেন। আর কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাঁধা রইল নুসরাত। আরশের পানে এতক্ষণ যে মুগ্ধতা আকর্ষণ নিয়ে চেয়েছিল সে সব কমে গিয়ে বর করল ক্ষোভ। সবাই গড়িয়ে সন্ধ্যা হলো। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। তখনও গাছের সাথে বাঁধা সবাই ৮ ঘন্টা শাস্তি হিসেবে উল্টো করে বাঁধা ছিল শহীদ বাড়ির গুণধর ব্যক্তিরা। তারপর আরশ তাদের সোজা করে বেঁধে রেখেছে। আগে পা ছিল গাছের ডালের সাথে বাঁধা, আর এখন সোজাভাবে হাত বাঁধা। ঝুলন্ত অবস্থায় থেকে আরশকে গালি দিচ্ছে নুসরাত। নুসরাতের আজগুবি গালিগুলো আরশ কানেই তুলল না। এক কান দিয়ে ঢুকালো তো অন্য কান দিয়ে সুরসুর করে বের করে দিল। বেতের সোফায় শক্ত ভঙ্গিমায় বসে থাকলো সে। বাঁ হাতের মধ্যে ধরা মোবাইলে কিছু একটা করলো। ওভাবেই বসে থেকে অনেকক্ষণ। রাত বাড়ল, ঘড়ির কাঁটায় 10টায় গিয়ে থামতেই নাসির সাহেব আর বাড়ির ভেতর থাকতে পারলেন না। বাড়ি থেকে বের হয়ে আরশের নিকট জোর আর্জি করলেন গাছের উপর থেকে নামানোর জন্য। এরপর নাসির সাহেবের কথায় তিনজনকে গাছের উপর থেকে নামানো হলো। হাত বাঁধা থাকায় কালশিটে দাগ পড়েছে সবার সেখানে। সবার হাতে স্পষ্ট দেখা গেলেও নুসরাতের হাতে খুব একটা দেখা গেল না। নুসরাত হাত নিচের দিকে নামাতেই ঝিনঝিন করে উঠল। আলসতায় ভর করল সারা শরীরে। চোখ উল্টে পড়ে যাওয়ার ভান করল। তার আগে নাসির সাহেব দৌড়ে এসে নিজের সাথে জড়িয়ে নিলেন তাকে। নুসরাত নাসির সাহেবের সাথে লেগে থেকে হেসে উঠল শব্দ করে, বাচরামি করে আরশকে ভেঙিয়ে ভেঙিয়ে সুর টেনে টেনে গান গাইল।
যৌবনে লাগাইছ আমায় এই দেহে আগুন, পরে দোয়াই আসে আমার অঙ্গেতে ফাগুন। আরশ চোখ পাকিয়ে বলে উঠল, শাট আপ নুসরাত নাসির। নুসরাত নাসির সাহেবকে বর দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে গানটা বিড়বিড় করল। আরশ হা করে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খেলো, কোন মাটি দিয়ে এই মাথামোটাকে আল্লাহ তৈরি করেছেন যে ৮ ঘন্টা গাছের সাথে বেঁধে রাখার পরও এভাবে গান গাচ্ছে। টুট দিয়ে অস্ফুট স্বরে বের হইয়া আসলো, অসভ্য। সকাল ৬টার সময় নুসরাতের শখ জাগলো টাটকা টাটকা মধু খেতে। এত ক্রেভিং জাগলো যে কোমরে হাত রেখে বাড়ি থেকে একা একা বের হয়ে গেল মধুর খুঁজে। সৈয়দ বাড়িতে যখন যখন বিয়ে হয় তখন তখন একটা না একটা গাছে মৌমাছি বাসা বাঁধে। তাই নতুন উদ্যমে নুসরাত মৌমাছির চাক খুঁজতে লাগলো। তার চিন্তা মতোই খুঁজতে খুঁজতে কাঁঠাল গাছের একদম নিচু ঢালে দেখলো মৌমাছির চাক। লোভে চকচক করে উঠল তার চোখখানি। লুবাতুর চোখে চেয়ে মাথা মোটার মতো লাঠি দিয়ে মৌমাছির চাকে ধাক্কা দিতেই মৌমাছি ভন ভন করে বের হয়ে আসলো। দল বেঁধে কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে রাগী ভঙ্গিমায় এসে কামড় বসিয়ে দিল গালে, নাকে, ঠোঁটে, তুতিতে, কপালে। নুসরাত পালানোর আগেই তেড়ে আসা সকল মৌমাছি ইচ্ছে মতো কামড় মেরে দিল তাকে। রাগ কমে যেতেই আবারও তারা দলবল বেঁধে নিজেদের আস্তানায় ফিরে গেল। নুসরাত যখন মুখ ফুলিয়ে বাড়ি ফিরল, নাসমিন বেগম আঙ্গুলে তসবিহ পড়ছিলেন তখন। তাকে দেখতেই হা হা করে হেসে উঠে জানতে চাইলেন, কি মুরব্বিয়ানা করতে গিয়ে এই অবস্থা করেছ? নুসরাত নাক টেনে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, আম্মা, মৌমাছি কামড় মেরেছে সামান্য মধু চুরি করতে যাওয়াই। নাসমিন বেগম হা হা করে হেসে উঠলেন। নুসরাতের ধীরে ধীরে ফুলে যাওয়া মুখের দিকে চেয়ে আবারও হাসলেন। নুসরাত কপাল কুঞ্চিত করে ব্যথা নিয়ে মুখ নাড়িয়ে বলে উঠল, আম্মা, হাসবে না তুমি? নাসরিন বেগম হাসতে হাসতে বললেন, আর হাসব না, হা হা। সকাল 10টার সময় সৈয়দ বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র নিয়ে আসলো। আরশ, আহান, ইরহাম, অনিকা আর ভিক্টর। ভিক্টর সবসময়ের মতো হাতে একটা মেয়েলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো আনিকার পেছনে। নুসরাত ঘুম থেকে উঠে নিচে যখন নামলো তখন সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ ফুলে আলুর বস্তার মতো হয়ে গিয়েছে নুসরাতের। আরশ তখনও লক্ষ্য করেনি তাকে। মুখের চারিদিকে ব্যান্ডেজ করে রাখা তার। অনিকা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার নতুন কোনো স্কিন কেয়ার? নুসরাত খেপাটে নয়নে দেখলো অনিকাকে। অত্যন্ত কঠিন সুরে বলল, আমি মজার মুডে নেই। ইরহাম নুসরাতকে উপর নিচ দেখলো অনেকক্ষণ। ইসরাতকে তাদের দিকে আসতে দেখেই শুধালো, বড় আপার মুখে এই অবস্থা কেন? ইসরাত নুসরাতের মুখের দিকে চেয়ে না চাইতেও হেসে দিল শব্দ করে। টুটের উপর হাত রেখে হাসি আটকে বলে উঠল, কাঁঠাল গাছে মৌমাছি চাক বেঁধেছে আমাদের ঘরের বিশিষ্ট সাহসী আপা। টাটকা টাটকা মধু চাক থেকে আনতে গিয়ে সকাল সকাল মৌমাছির কামড়কেই এসেছেন মুখে। মুখ ফুলে ডাবের মতো হয়ে যাওয়াই দাদু ওর মুখে মধু মাখিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন যাতে ব্যথা কমে যায়। এই জন্য মুখের এই অবস্থা। ইসরাতের কথা শেষ হতেই এতক্ষণ আটকে রাখা ইরহাম নিজের হাসি নুসরাতের পানি চেয়ে হু হা করে হেসে উপড়ে বের করলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার ফোলা মুখ দেখলো আর আঙুল তুলে ইশারা করে হাসলো। আহান এসব দেখলো না। সে তার ক্যামেরা দিয়ে নুসরাতের টাস টাস করে ছবি ক্যাপচার করছে সব দিক থেকে। আরশ ভাইয়ের কাছে নুসরাতের এইসব ছবি বিক্রি করবে একটা 500 টাকা দিয়ে। আর সাথে নুসরাতকে আবার ভাইরাল করে দিবে সব জায়গায়। ক্যাপশনও সে ভেবে রেখেছে, তরুণ যুবতী এক যুবক মধুওয়ালার কাছ থেকে মধু চুরি করতে গিয়ে মধুর মালিকের কাছে কামড় খেয়ে ফিরে এসেছেন। মানুষ তো আর বুঝবে না সে মৌমাছির কথা লিখেছে, মনে করবে ডিপ কোনো কাহিনী। এতে
মনে মনে একটা শয়তানি হাসি দিয়েও দিল। অনিকা নুসরাতের মৌমাছির কাছ থেকে কামড় খাওয়া সম্বন্ধে কোনো কিছুই জানল না। সে নুসরাত কি স্কিন কেয়ার করছে তা জানার জন্য উৎফুল্ল উদ্গ্রীব হয়ে উঠল। ভিক্টরকে কাজে লাগালো সব জেনে এসে তাকে জানাতে। এর মধ্যেই নাসির মঞ্জিলের অন্দরে প্রবেশ করলো আরশের। ঢুকেই তার চোখগুলো সূক্ষ্মভাবে ঘুরল পুরো ড্রয়িং রুমে। তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখতেই দেখলো এক কোণে বসে আছে নুসরাত, টুট চেপে বসে কিছু একটা করছে। আরশ এগিয়ে যেতেই পুরো মুখ দৃশ্যমান হলো। মুখে ব্যান্ডেজ করা দেখে উদ্গ্রীব হলো কি হয়েছে জানার জন্য। তবুও নিজেকে স্বাভাবিক রাখলো, কোনো তৎপরতা নিজের উপরে দৃশ্যমান হতে দিল না। আলগোছে নুসরাতের পাশ ঘেঁষে বসে হাত বাড়িয়ে থাবা মেরে মুখের দুই পাশ নিজের ষষ্ঠ হাত দিয়ে চেপে ধরল। নুসরাত লাফ মেরে সরে যেতে নিলে থেমে গেল আরশকে দেখে। আরশ কতক্ষণ নুসরাতের মুখ চুপচাপ নীরবে দেখল, তারপর রাশবাড়ি অধিকার বিস্তারকারী সুরে বলল, মুখে কি হয়েছে? নুসরাত ঠোঁট টিপে উদাসীন কণ্ঠে বলল, মৌমাছি কামড় দিয়েছে। এইটুকু কথা শুনে আরশ আর বসল না। দ্রুত পায়ে যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল নাসির মঞ্জিল থেকে। এরপর আরশের টিকিটিও দেখা গেল না। অনিকা যখন দেখল আরশ নুসরাতের সাথে কথা বলছে তখন রাগে ফুলে উঠল। এত ভালোবাসা সে দেখতে পারল না। হিংসায় মেয়েলি মনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিজের জায়গা থেকে এক প্রকার উড়ে এসে নুসরাতের পাশে বসতে বসতে হিসিয়ে জানতে চাইল, আরশের সাথে তোমার এত কথা কিসের? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো। অনিকার প্রশ্ন তার কাছে মোটেও যৎসই লাগলো না। এটা তাদের পার্সোনাল বিষয়। অনিকা কেন নাক গলাবে এখানে? কপাল কুঞ্চন করে দেখল অনিকার সুন্দর মুখ। মেয়েটা ফর্সা, সুন্দর হলেও কঠিন লেভেলের ছেঁচড়া। এক ব্রু সামান্য উঁচিয়ে দম্ভ ভরা কণ্ঠে শুধালো, আপনি কে? অনিকা বিস্ময়ে যেন আকাশ থেকে উল্টে পড়ে গেল। ওকে কৌটোর থেকে গোলক বের হওয়া শুধু বাকি। চোখ বড় বড় করে বলল, আমি আরশের উঠবি। নুসরাত ঠাট্টা করে হেসে উড়িয়ে দিল যেন অনিকার কথা বাতাসে। আরশের উপর কঠোর অধিকার বোধ চাপিয়ে বলে উঠল, সে আমার স্বামী, পুরো পৃথিবী জানে। সৈয়দ আরশ হেলাল নুসরাত নাসিরের স্বামী, শুধু নুসরাত নাসিরের স্বামী, আর কারো নয়। কে আপনি যে আমার স্বামীকে নিজের উঠবি হিসাবে দাবি করছেন? আমার কথা লিখে নেন মিস অনিকা, আমি নুসরাত নাসির বেঁচে থাকতে ওই বেটাকে কখনো দ্বিতীয় বিয়ে করতে দিব না। আর যদি ওই বেটার আগে আমি মরেও যাই তাহলেও পেতনি হয়ে এসে আমার সাথে নিয়ে যাব। তারপর দুজনে মিলে কবরে শুয়ে বসে লেট নাইট ডেটিং করব। এবার ভালোই ভালোই নিজের খালুর চোখে দেখুন আরশ ভাইকে। অনিকা কিছু বলার পূর্বেই ইরহাম আর আহান এসে হাজির হলো কাপড় নিয়ে সেখানে। অনিকার হাত পা মুখে কাপড় বেঁধে দিল ঝটপট সবাই মিলে। আহান নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করছে, সাথে ফটোও ক্যাপচার করছে। অনিকাকে বেঁধে রাখলো সবাই শক্ত করে। সেখানে এসে উপস্থিত হলো ইসরাতও। নুসরাতকে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখে হা হা করে হেসে উঠল। অনিকা মনে করল ইসরাত তাকে বাধা দেখে হাসছে। ইসরাত হাসতে হাসতে ডলে পড়ল সোফায়। অনিকাকে এর মধ্যেই মুরগির মতো বাঁধা অবস্থায় দেখে আবারও হেসে উঠল। ইসরাতের কান নুসরাতের কথাই ব্যাত করল। নুসরাত বলছে, না না, খালুর চোখে দেখবি না, তুই আব্বার চোখে দেখবি আরশ ভাইকে, আর মনে প্রাণে আব্বা মনে করবি। তুই তো আবার খারাপের খারাপ, খালুর চোখে দেখলি আর মনে মনে জামাই ভেবে বসে থাকলি। কোনো রিস্ক নেওয়া যাবে না এই বিষয়ে। আব্বা ডাকবি আর এক্ষুনি ডাকবি আমাদের সামনে।
ইরহামকে ইসরাত ইশারা করলো মুখ খুলে দিতে, তারপর আবার হাত তুলে থামিয়ে দিল। বলল, 1 মিনিট দাদা। ইরহাম থেমে গেল। নুসরাত আনিকাকে শুধালো, আগে বল, চিৎকার করবি? চিৎকার করলে বেশি কিছু করব না, গুলি করে খুলি উড়িয়ে দিব, বুঝেছিস? আনিকা গুলগুল চোখে চেয়ে রইল শুধু। নুসরাত ধমকে বলে উঠল, বুঝেছিস? অনিকা উপর নিচ মাথা নাড়ালো। ইরহাম ধীরে সুস্থে বুক খুলে দিল অনিকার। অনিকা সবার পানে চেয়ে নাকি সুরে কান্না ধরতেই নুসরাত চোখ পাকিয়ে ধমকালো, ঠোঁটে হাত চেপে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, গুলি মেরে উড়াই ফেলবো। চুপ বলছি না। অনিকার কান্নার আওয়াজ বাড়ি হতে দেখে নুসরাত ইরহামকে বলল, ইরহাম যা তো, আব্বার লাইসেন্স বিশিষ্ট রিভলভার নিয়ে আয়, এটাকে আজ কবরে চালান করে দিব। ন্যাকামি করে, ন্যাকাচুদা। অনিকা মুখ বন্ধ করে নিল। ঠোঁট টিপে ভয়ার্ত চোখে দেখলো নুসরাতকে। আহান খুবই ভদ্রলোকের মতো ভিডিও বানাচ্ছে। অনিকাকে নুসরাত শাসিয়ে নিয়ে বলে উঠল, আব্বা না ডাকলে আজ তোকে বন্দুক দিয়ে চুতলি পং করে দিব। তাড়াতাড়ি আব্বা ডাক আরশ ভাইকে, আর আমাকে আম্মা ডাক। অনিকা অসহায় চোখে চেয়ে রইল সবার দিকে সাহায্যের আশায়, কিন্তু একটাও তাকে সাহায্য করল না। ইরহাম নুসরাতকে দেখিয়ে বলে উঠল, আম্মা ডাকো নুসরাতকে। অনিকা অনেক কষ্ট ভরা চক্ষু জল দিয়ে ডেকে উঠল, আম্মা। নুসরাত বিরক্ত হয়ে কপাল কুঞ্চিত করল। অনীহা নিয়ে অনিকার মাথায় সামান্য গাঁটটা মেরে সূত্রে দিয়ে বলল, ঠিক ফিল পাচ্ছি না আম্মা আম্মা। নুসরাত আম্মা ডাকো বাছা। অনিকা ক্ষোভে চোখ লাল করে ডেকে উঠল, নুসরাত আম্মা। আরশকে বাড়ির ভেতর ঢুকতে দেখে আহান বলে উঠল, মেজো ভাইয়া আসছে এদিকে। নুসরাত ঝটপট আরশের দিকে আঙ্গুল তুলে বলল, পুরো ড্রয়িং রুম ফাটিয়ে যদি আজ তুই আরশ ভাইকে আব্বা না ডাকিস, তাহলে আমি নুসরাত নাসির তোকে ফাটিয়ে ফেলবো। ডাক, আরশ ভাইকে আব্বা ডাক, বেয়াদব। অনিকা ঠোঁট চেপে বসে রইল। ইরহাম আপেল কাটার বুতা একখানা ছুরি বের করে বলল, গলা কেটে ফেলবো, আরশ আব্বা ডাকো। অনিকা অসহায় মুখ বানিয়ে বসে রইল। চোখে টলটলে পানি নিয়ে গলার সুর উঁচিয়ে ডেকে উঠল, আরশ আব্বা। আহান হেসে ফেলল। অনিকার ডাক আরশের কান পর্যন্ত পৌঁছায়নি, তাই এদিকে ফিরেও চাইল না, চলে গেল অন্যদিকে। ইরহাম নুসরাতকে ইশারা করে বলল, ও তোমার আব্বা। আরশকে ইশারা করে বলল, ছোট ভাইয়া তোমার আব্বা। এবার আব্বা আব্বা একসাথে ডাকো তো বাবু। অনিকা অসহায় চোখে চেয়ে নুসরাতকে ডাকলো, আম্মা। নুসরাত হাসি মুখে হাত বাড়িয়ে অনিকাকে কোলে তুলে নেওয়ার ভঙ্গি করে বলে উঠল, নাও পারফেক্ট। আসো আমার দামড়ি বাচ্চা, তোমাকে কোলে তুলে নি। আব্বা আম্মার থেকে এতদিন এত দূরে ছিলে কেন? উলে উলে। নাসির মঞ্জিলের বাঁ পাশে গোলাকৃতি করে সাজিয়ে রাখা কয়েকটি চেয়ার, সেখানে হাতের রসায়ন বই নিয়ে মনোযোগী হয়ে বসে আছে আহান। চোখ দুটো একদম দেবে দিচ্ছে বইয়ের ভেতর। এত মনোযোগ বইয়ের প্রতি কেন, তা বুঝে ওঠা মুশকিল বটে। অনেকক্ষণ বইয়ের পানে চেয়ে থেকে নেত্র তুলে উপরে তাকালো। চোখের মধ্যে টানা চশমা খুলে তর্জনী আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে চোখ বুঝল। অতঃপর আবারও মনোযোগ সহকারে বই দেখতে ব্যস্ত হলো। সে প্রচুর মনোযোগী হয়েছে। রসায়নের জৈব রসায়ন পাঠের প্রতি ইসরাত আপির বিয়ের আগেই মদ তৈরি শিখতে হবে, আর সেটা বানিয়ে নুসরাত আপুর উপর ট্রাই করতে হবে। বেজমা মনে করেছেন সে পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে গিয়েছে, আসলে তা তো না। সে মাথায় কি ফন্ডি আটছে তা জানলে বেচারি মেজমা অক্কা পাবে। নুসরাত মুখ ফুলিয়ে এসে বারান্দার কাছে দাঁড়ালো। পায়চারি করতে করতে নিজের হাতের মুঠোয়
নিজেই খামচালো অনেকক্ষণ। হঠাৎ আরসকে ভেতর থেকে বের হতে দেখে শীষ টেনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। ফলস্বরূপ আরস ফিরেও তাকালো না। বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। করার মতো কিছু খুঁজে পেল না। আকস্মিক আরসকে এক পকেটে হাত গুজে অন্য হাতে সিগারেটে আগুন ধরাতে দেখে নুসরাত থেমে গেল। মাথায় বুদ্ধি চাপল দুষ্টু। আরস সিগারেট ঠোঁটে গুজতেই নুসরাত চিৎকার করে বাজকাই গলায় গেয়ে ওঠে, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া উঠে, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া উঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। আরস চৌকা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো নুসরাতের দিকে। শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আসবো? নুসরাত দুই হাত পেতে দিয়ে বলল, আসো বাবু, আসো। আরস বিরক্তির সুরে নুসরাতকে শুধালো, লজ্জা লাগে না? নুসরাত অবাক হওয়ার ভান করল। চোখ দুটো উল্টে নিয়ে জানতে চাইল, লজ্জা করবে কেন? আমি কি কোনো পাপ করছি নাকি উলঙ্গ হয়ে ঘুরছি? পরিপূর্ণ কাপড় পরে ঘুরছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? অদ্ভুত। আরশের মুখ থেকে ঝরে ঝরে বিরক্তি পড়ল। চোখ সরু করে দেখল বাচাল ভদ্র মহিলাকে। তারপর হিসিয়ে বলল, মৌমাছির কামড় খেয়েও লজ্জা লাগছে না, বেয়াদব। আরশ এটা বলতেই নুসরাত বারান্দা ধরে প্রায় ঝুলে পড়ল। উকিঝুঁকি মেরে দেখল কাঁঠাল গাছটাকে। পুরো স্ক্যান করা শেষে আরশের দিকে চেয়ে হা হা করে হেসে উঠল। আরশ এমন হাসির মানে খুঁজে পেল না। নুসরাত বলল, আরশ ভাই, আপনি মৌমাছির চাক উড়িয়ে দিয়েছেন। হা হা হা, আপনি জেলাস। আরশ ভাই, মৌমাছির উপর আবার কে জেলাস হয়? আরশ নুসরাতের এমন হাসিতে নির্বাক বনে গেল। এটা শুধু হাসছে কেন, আর এমন করে তাকাচ্ছেই বা কেন? অদ্ভুত দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো আরশ। আরশকে এভাবে তাকাতে দেখে নুসরাত বলল, আরশ ভাই, এভাবে তাকাবেন না। আরশ এক ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কেন? নুসরাত দুই হাতে নাটকীয় ভঙ্গিতে ধীরে ধীরে মুখ চেপে ধরতে গিয়ে একটু জোরেই চেপে ধরল। পর মুহূর্তে চোখ মুখ খিচিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মা ব্যথা! আরস তখনও নুসরাতের নাটকীয় ভঙ্গিতে করা কাজগুলো দেখছে নিচে দাঁড়িয়ে, শরীর টান টান করে। উষ্ণভাবে ঘেমে গিয়ে কায়া হতে কস্তুরীর সুঘ্রাণ বের হচ্ছে মৃদু। নুসরাত আরশের দিকে চেয়ে বলল, আরশ ভাই, আপনি আবারও প্রশ্ন করুন কেন? আরশ নুসরাতের কথা অনুযায়ী আবারও প্রশ্ন করল, কেন? নুসরাত দুই হাত নিজের বুকে আবারও নাটকীয় ভঙ্গিতে চেপে ধরে বলে উঠল, আপনি এভাবে তাকালে আমার পায়ের তালু রাগে জ্বলে ওঠে, তাই এভাবে তাকাবেন না। আরশ সিগারেটের শেষ অংশ ফেলে দিয়ে সেন্টার ফ্রেশ নিজের মুখে পড়ল। তারপর দুই হাত পকেটে আরাম করে ঢুকাতে ঢুকাতে বলল, দেখি তো কেমন পায়ের তালু জ্বলে ওঠে। নুসরাত বিয়াক্কলের মতো বারান্দার রেলিংয়ের উপর বসে আরশের দিকে পা তুলে বলল, এই দেখুন, রাগে কিরকম পায়ের নিচ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরশ নুসরাতের কথায় ঠোঁট টিপে মাথা নাড়ালো বোঝার ভঙ্গিতে। তারপর বলল, সবার মাথা দিয়ে ধোঁয়া বের হয়, তোর পা দিয়ে বের হয় কেন? নুসরাত দুই হাত ছেড়ে দিল রেলিংয়ের উপর থেকে। শাহরুখ খান স্টাইলে দুই পাশে হাত মেলে বলতে লাগলো, আমি নুসরাত নাসির, সবার থেকে আলাদা। কিন্তু অতটুকু বলার ফুসরত হলো না। কানে বাজল আরশের চিৎকার, বেয়াদবের বাচ্চা, পড়ে কোমর ভাঙবি। বলা শেষ হতেই দুপ করে পড়ে গেল নুসরাত। পড়ল তো পড়ল, আহানের মাথার উপর পড়ল সশব্দে। আহান নিচের দিকে ঝুঁকে ম্যাগনিফাই গ্লাস দিয়ে গাছ দেখছিল, কিন্তু দেখতে পারল কই, শৈলের উপর দুম করে এসে মোটা একটা জলহস্তি পড়ে গিয়েছে তার। আহান কোকিয়ে উঠল, সাথে নুসরাত। নুসরাত উঠে দাঁড়িয়ে কোমর চেপে ধরার ভঙ্গি করতে চাইল, কিন্তু মনে হলো সে ঠিকই আছে।
মাথায় আসলো মোটা একটা তুলার বস্তার উপর পড়াই বেশি ব্যথা পায়নি। আহানের দিকে ফিরে চাইতেই দেখলো বেচারা চেয়ারের সাথে চ্যাপ্টা হইয়া আছে, চোখের চশমা ভেঙে গিয়ে এক পাশে ঝুলছে। নুসরাত আহানের দিকে চেয়ে শব্দ করে হেসে উঠল। তারপর আবার আহানকে আর চোখে দেখলো, আবার হাসলো, দেখলো আর হাসলো। হাসতে হাসতে ঢলে পড়ল নিজের পাশে দাঁড়ানো ব্যক্তির গায়ে। আহান নিজের চোখের ভেঙে যাওয়া চশমা খুলে দেখলো, দুঃখী মুখ বানিয়ে। তারপর নুসরাতের পানে চেয়ে ছলছল চোখে বলে উঠল, তুমি আমার সব বিক্রিয়া নষ্ট করে দিয়েছ, আমার ম্যাগনিফাই গ্লাস। আহানের ব্যথাতুর স্বরে নুসরাত আরো জোরে হেসে দিল। আহান দুঃখ ভরাক্রান্ত মনে বলে উঠল, জৈব যুগের পাট পরে মদ তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার সব বিক্রিয়ার উপর পড়ে বিক্রিয়ার সকল দ্রব্য নষ্ট করে দিলে। পড়ার আর জায়গা পাওনি? তোমার জামাইয়ের মাথার উপর পড়লে না কেন? নুসরাত হা হা করে হেসে উঠল, একটা কথার উত্তর দিল না। আহান আবারও বলল, হতে চাইলাম আন্টন ল্যাবোসিয়ারকে, করে দিলে নিউটন। নিউটনের মাথায় আপেল পড়েছিল, আর আমার মাথায় আরশ ভাইয়ের বউ পড়েছে। আপেল পড়াই বেটা নিউটন হয়েছিল, আর আমার মাথায় জলহস্তি পড়াই আমি আহান্টন হয়ে গিয়েছি। আজ থেকে আমি আহান্টন। হেলাল সাহেব হাতে রাখা খবরের কাগজে চোখ বুলাচ্ছেন অনেকক্ষণ যাবৎ। খবরের কাগজে ওই এক জিনিস, খুন, ধর্ষণ, হত্যা। হেলাল সাহেব এসব দেখে দেখে তিক্ত বিরক্ত, তাই শক্ত হাতে খবরের কাগজ বন্ধ করে বসে রইলেন। বয়স বাড়ার সাথে সাথে পেটের বুড়িও বৃদ্ধি পাচ্ছে তার। পেটের উপর হাত রেখে বসতেই সফি খাতুনের আবির্ভাব ঘটল সেখানে। হেলাল সাহেবের পাশে বসতে বসতে কিছুক্ষণ কুটনি মহিলাদের মতো আশেপাশে দেখলেন, দেখে নিলেন মেয়ে নামক রণচণ্ডী মহিলা আছে নাকি নেই। দেখলে ঝাড়ি থেকে রক্ষে নেই তার। আশপাশ দেখা শেষে গলা খাকারি দিলেন। তিনি এই বয়সে এসেও একটু বেশি পরনিন্দা করতে ভালোবাসেন, তাই পরনিন্দা করতে উদ্গ্রীব হলেন। বললেন, কি ভেবেছিস হেলাল? হেলাল সাহেব ভ্রু কুঁচকালেন, শুধালেন, কিছু কি বাবার ছিল? সফি খাতুনের নিকট প্রশ্ন ছুড়ে দিয়ে চুপ করে গেলেন তিনি। সফি খাতুন মাথায় হাত দিয়ে আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করলেন, বললেন, ইরহাম আর নাসিরের ছোট মেয়ের বিষয়ে। হেলাল সাহেব মনে করার ভঙ্গিতে মাথা নাড়ালেন, ঠোঁট চৌকা করে বললেন, ও ওই কথা, জাইনের বিয়ের পর দেখছি এই বিষয়। সফি খাতুন কুটিল হেসে উঠে দাঁড়ালেন, মনে মনে নাচতে শুরু করলেন, এখানে একটা কাইজা বানিয়ে দিয়েছেন ভেবে। আহান মুখের মধ্যে আইস কিউব লাগিয়ে ঘুরছে, সাথে যাকে পাচ্ছে তাকে ধরে ধরে বিস্তারিত জানাচ্ছে। নুসরাত আবুর মতো বটনির মহিলা, তার উপর পড়ার পরও যে সে বেঁচে আছে, এটাই অনেক। এই 15.5 বছরের জীবনে সে নির্ঘাত কোনো ভালো কাজ করেছে, যার ফলশ্রুতিতে আজ বেঁচে, কিন্তু মাথায় তেমন ভালো কাজের কোনো কথাই আসলো না। জীবনের প্রথম পৃষ্ঠে থেকে যা করেছে তা একবার করে রিভাইজ করে নিল। তেমন ভালো কিছু করেছে বলে মস্তিষ্কের স্নায়ু কোষে ধরা পড়ল না। তারপরও সে জ্যোতিষীদের মতো হাত তুলে ক্ষুধাভক্তি দেখিয়ে নিজেকে বাহবা দিয়ে বলে উঠল, আহান্টন, ভালো কিছু করেছিস, তাই আজ তুই বেঁচে আছিস। শাসনা বেগম এতক্ষণ আহানের বকবক শুনছিলেন, এবার গিয়ে কথা বললেন, নুসরাত যদি আরো 2 জন এসে তোমার উপর পড়ে বাবা, তবুও তোমার কিছু হবে না। আর ভালো কাজের কথা বলতে গেলে তুমি, তোমার ছোট ভাই আর ছোট আপু জীবনে মানুষের কোনো ভালো কাজই করনি। তোমরা তো মানুষের ভালো দেখতেই পারো না। ভালো কিছু হতে দেখলে সেখানে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করো। হয়তোবা কারোর ওখানে ঝামেলা বাঁধাতে গিয়েছিলে, পারোনি, এটাই ভালো কাজ করেছো। আহানের ফাটা মুখ ফাটাই রয়ে গেল। বজ্র মহিলার কাছে একটু প্রশংসা করতে আসায় বজ্র মহিলা তাকে একদম অপমান করে ছেড়ে দিবে। সে ঝুলে যাওয়া চোয়াল নিয়ে চলে গেল নুসরাতের কাছে।
যেতে যেতে মুখ ঝামটা মারল শাসনা বেগমকে দেখিয়ে। মিনমিনিয়ে উচ্চারিত হলো, জিভ বেয়ে। এই মহিলার এই স্বভাবের জন্য মন্টু বেটা দ্বিতীয় বিয়ে করেছে। আমি হলে কবেই তৃতীয় বিয়ে করে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিতাম। যত সব নিন্দুক মহিলা মানুষ মানুষের পিঠ পিছে কথা বলে। হেলে দুলে বাহিরে আসতেই দেখলো নুসরাত আর ইসরাত বসে। লাফ দিয়ে গিয়ে নুসরাতের পাশে বসতে বসতে থাবা মেরে তার এক হাত চেপে ধরল। হাতের কালো ডায়ালের রগড়ির মধ্যে সময় দেখলো প্রায় 1টা বেজে গেছে। ইরহাম হেলে দুলে এর মধ্যেই আসলো ভেতরে। তাদের পাশ ঘেঁষে বসতে বসতে বলে উঠল, তোমার সতীন আবার এসে গিয়েছে তোমার জামাইয়ের কাছে। নুসরাত তড়াক করে উঠে বসলো, চোখ খিচিয়ে বলল, মাদার চোটটা আবার গিয়েছে আরশ ভাইয়ের কাছে। ইরহাম ঠোঁট টিপে হাসির সংবরণ করল, হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জানালো, হুম। নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ইসরাত মজা করে এমনি বলল, নুসরাত বটি নিয়ে যা। নুসরাত উন্না পেটে পেঁচিয়ে যেতে যেতে থেমে গেল। ইসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক কথা বলেছিস। আইন্না যা বটি নিয়ে আয়, কুত্তির আজ চুলের গোড়া থেকে কেটে ফেলবো। আহান নুসরাতকে সমর্থন করে বলল, তুমি যাও, আমি তোমার পিছু পিছু দাঁড়িয়ে আসছি, তাহলে একটা ভাব আসবে নিজের প্রতি। নুসরাত লাফিয়ে লাফিয়ে চলে গেল। আহান ইসরাত ইরহাম একে অন্যের দিকে চেয়ে কয়েকবার চোখের পাতা ফেলল, তারপর বহুদূর দিল নুসরাতের পেছন পেছন। নুসরাত একদম 3 লাফ মেরে গিয়ে আনিকার মুখের সামনে দাঁড়িয়ে পড়ল। আনিকা ভয় পেয়ে এক হাতে আরশের বাহু চেপে ধরতে যাবে। নুসরাত কটমট করে হুঙ্কার দিয়ে বলে উঠল, আনিকার বাচ্চা। আনিকা ভয়ে আরশকে শক্ত করে চেপে ধরতেই যাবে। নুসরাত ধাক্কিয়ে তাদের মধ্যে ঢুকে গেল। আরশ ভ্রু বাঁকিয়ে তাদের দিকে তাকাতেই নুসরাত তার মুখ ঠেলে অন্য পাশে ফিরিয়ে নিল। পায়ের পাতায় ভর দিয়ে উপরের দিকে উঠে আরশের কানের কাছে ফিসফিসিয়ে বলল, 2 মিনিট কান বন্ধ করে বসে থাকুন, একটু মেয়েলি বিষয়ে কথা আছে ওর সাথে। আরশ চুপচাপ অন্য পাশে ফিরে গেল, কানে ইয়ারপড গুছতে গুছতে। নুসরাত নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, ইস আমার দামড়ি বাচ্চা, তোকে আমি একটু আগেই কি বুঝালাম। অনিকা চলে যেতে চাইল। নুসরাত এক হাতে তার হাত নিজের কবজায় নিয়ে নিল। ইরহামকে ইশারা করে বলল, ওই ইরহাম, আমার বাপের লাইসেন্স বিশিষ্ট রিভলভার বের কর, শালিকে আজ ট্রিগার পয়েন্টে রেখে লাথি মারব। ইরহাম সত্যি সত্যি রিভলভার বের করে নিল প্যান্টের ভিতর থেকে। নুসরাত হকচকিয়ে উঠে বলল, হয়েছে হয়েছে, লুকিয়ে ফেল, তোকে কে বলেছে সত্যি সত্যি বের করতে। ইরহাম যথা আজ্ঞা ভঙ্গিতে আবার ঢুকিয়ে নিল। নুসরাত বলল, শোন আমার বাচ্চা, ও তোর আব্বা, যাকে বলে ধর্মীয় মতে আব্বা। ইরহাম নুসরাতের কথায় বাধা দিয়ে বলে উঠল, ধর্মীয় মতে এখনো আব্বা হয়নি। ইসরাত টিটকারি মেরে বলে উঠল, এর জন্য মাথায় টুপি পরিয়ে আব্বা ডাকাতে হবে সামনাসামনি, তাহলে বাপ মেয়ের মিলন ভালোভাবে হবে, আর ধর্মের আব্বাইও আরশ ভাই পরিণত হবে। নুসরাত সবার কথা মনোযোগ সহকারে শুনল, বলল, শুন আমার দামড়ি বাচ্চা, বাপের সাথে এমন লতকালতকি করলে মানুষ খারাপ বলবে, বলবে এত বড় মেয়ে বাপের গলা ধরে ঝুলছে এখনো। অনিকা নুসরাতের দিকে চেয়ে আরশকে ডেকে উঠল, আরশ। নুসরাত অনিকাকে বেঙিয়ে বলে উঠল, আলস কি আব্বা ডাক বেটি, গিলুহীন মেয়ে। একটু আগে যাকে বাপ ডাকলে 2 মিনিট যেতে না যেতেই তাকে ছাইয়া ভেবে বসলি, এটা মনে হচ্ছে কিয়ামতের আলামত। আহার নুসরাতের কথায় শক্ততা আনতে বলল, এসব মেয়েদের দেখলেই বোঝা যায় কিয়ামত আসতে খুব একটা দেরি নেই। অনিকা নুসরাতের দিকে চেয়ে রইল। নুসরাত কিছুক্ষণ অনিকার কাপড় চোপড় দেখে ইরহাম আহানকে চুটকি বাজিয়ে দেখালো এখান থেকে চলে যেতে। দুজন মুখ ঝুলিয়ে হেলে দুলে বাড়ির ভেতর চলে গেল।
তারা চলে যেতেই নুসরাত ঠোঁট টেনে হেসে কিছু বলতে যাবে, আবার থেমে গেল। আরশকে নিজেদের পাশে দাঁড়ানো দেখে অনিকাকে টেনে নিয়ে আসলো দূরে। ইসরাত নিজেও সাথে এসেছে। নুসরাত এবার বলল, এসব ছোটখাটো জিনিস দেখিয়ে তুমি পুরুষ মানুষকে আকর্ষিত করতে চাইছো? মুখ দিয়ে চুকচুক শব্দ বের করলো। অনিকা বিব্রত হয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাতের নিজের অবস্থাও সমান। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, ওকে একটা ব্রায়ের দোকানের সন্ধান দিয়ে দিস। ইসরাত বলে উঠল, ওর এসব নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। নুসরাত ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, আহা, আমারই তো চিন্তা। ও এসব দেখিয়েই আরশ ভাইকে নিজের করতে চাইছে, তাহলে এর দরকার কেন নেই? অবশ্যই দরকার আছে। অনিকা কটুর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। নুসরাত আবারও জেদি স্বরে বলল, আহা, প্রয়োজন আছে। পিতা সমান প্রেমিককে সিরিয়াস করতে চাইলে উঁচু উঁচু ফর্মের ব্রা পরবে, এসব ছোট ছোট ফর্মের ব্রা পরবে না। চাইলে আমি ভালো একটা ব্র্যান্ডেড দোকানের খবর দিতে পারি। ওখানে গিয়ে না হয় তুমি ফর্মের ব্রা কিনে নিবে। মুখ দেখিয়ে না পারো, বুক দেখিয়ে একদম ঘায়েল করে দিবে। নুসরাত মুখ ফেরে আরো কিছু বলতে চাইল। ইসরাত মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল বাড়ির ভেতর। নুসরাত তখনও হাতের তালুর নিচে কিছু একটা বলছে আর সাথে চিৎকার করছে। ইসরাতের হাত টেনে নিজের মুখ থেকে নামিয়ে নিয়ে দৌড়ে আসলো গেটের সামনে। মধ্যমা আঙ্গুল মুখের সামনে এনে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আনিকার বাচ্চা, ফাক ইউ।